আসসালামু আলাইকুম। ভিডিওতে সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলাম কিভাবে আমাদের মাসিক অগ্রগতি প্রতিবেদন, এপিপি, এপিএ, কর্মচারী তালিকা সহ এই সংক্রান্ত তথ্যাদি নিজেদের মধ্যে আরো ইফেক্টিভলি আদান-প্রদান করা যায় বা তথ্যাদি আরো ইফেক্টিভলি কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেখানে ডিভিশনের সকল স্তর থেকে ডাটা ইনপুট দেওয়ার সুযোগ থাকবে। আর সেই ডাটা সুবিধামতো সকল কর্মকর্তা কর্মচারী অ্যাক্সেস করতে পারবেন। তো সেই ভাবনা থেকেই সিলেট সার্কেলের অধীন ৪টি গণপূর্ত বিভাগের জন্য আলাদা আলাদা ৪টি গুগল সাইট তৈরি করেছি। আজকে এই গুগল সাইট গুলো ব্যবহার করে কিভাবে খুব সহজে আমরা প্রয়োজনীয় তথ্যাদি আদান প্রদান করতে পারবো সেই বিষয়টি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলে যাই আমাদের ওয়েবসাইটের লিংকে। লিংকে ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের ওয়েবসাইটটি ওপেন হয়েছে। আমরা ওয়েবসাইটের হোম পেজে আছি। শুরুতেই বলে রাখি এটি একটি গুগল ওয়েবসাইট এবং এই লিঙ্কটি কোথাও হোস্টিং করা নেই। যে কারণে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগ লিখলে গুগলে সার্চ দিলে এই ওয়েবসাইটটি আসার কোনো সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এই লিঙ্কটি যে লিঙ্কটি আমি সরবরাহ করব সেটি সেটি ব্যবহার করতে হবে। সেখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবো। তো বারবার ব্যবহারের জন্য আমরা চাইলে এটিকে বুকমার্ক হিসাবে সেভ করে রাখতে পারি। ডান। সেই ক্ষেত্রে আমরা যদি সেই ক্ষেত্রে ব্রাউজারটি ওপেন করলে দেখা যাবে যে আমাদের ট্যাবে আগে থেকে লিঙ্কে সেভ করা আছে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটিতে ইজিলি ঢুকতে পারবো। প্রথমে দেখি হোম পেজে কি আছে। হোম পেজে শুরুতে আছে হচ্ছে অফিসিয়ালস, অর্থাৎ এখানে সকল কর্মচারী ও কর্মকর্তার ডাটাবেস আমি রাখার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমাদের গণপূর্ত ওয়েবসাইটে বা ফোন বুকে শুধুমাত্র কর্মকর্তাদের নামের তালিকা বা তথ্যাদি রয়েছে। অফিসের সকল কর্মচারী, বিশেষ করে আহ, যারা রেগুলার নন তাদের আম, তথ্যাদি আমাদের কাছে ডেটাবেস আকারে কখনোই থাকে না। আম, অনেকের কাছেই সকল কর্মচারীর রোল সম্পর্কে বা তাদের দায়িত্ব সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকে না। বিশেষ করে যারা রেগুলার নন তারা কোথায় কোন কাজে কোন অফিসে নিয়োজিত আছেন এই তথ্যাদিও আমাদের কাছে থাকে না। তো শুরুতে আমি অফিসিয়ালস এ ক্লিক করি। আমরা এখানেও ক্লিক করতে পারবো অথবা ডান পাশে তীর চিহ্নতেও ক্লিক করা যাবে। একটি গুগল শিট ওপেন হবে। গুগল শিটটিতে নিচে দেখতে পাচ্ছেন মেইন, ডিভিশন, এইচডি1, এইচডি2, এইচডিএম আলাদা আলাদা ট্যাব রয়েছে। ডিভিশনে আমরা যাই। ডিভিশনের কর্মচারীদের এখানে নাম, ছবি, তারপর পদবি, আম, এই সংক্রান্ত তথ্যাদি আমরা এখানে পূরণ করতে থাকবো। উপরে ভিডিও নির্দেশিকা নামের যেই লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে গেলে এই সংক্রান্ত ভিডিওটি ওপেন হবে। আপনারা দেখে এইভাবে কিভাবে এই শীটটি ফিল আপ করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা এখান থেকে পাওয়া যাবে। তো ডিভিশন, সাব ডিভিশন এবং সিভিল সাব ডিভিশন এবং ইএম সাব ডিভিশন সব সব জায়গাতেই যে সকল কর্মচারী আম, কর্মরত আছেন তাদের তথ্যাদি আমরা এই শীটটিতে সংযোজন করতে পারবো। শীটটি ক্লোজ করি। তো এটি ছিল কর্মচারী সংক্রান্ত অংশ। এটা আমরা একটু নিচে যাই। নিচে গেলে দেখতে পাবো এস্টিমেটস নামে আরেকটি শীট রয়েছে। এখানে মূলত গণপূর্ত বিভাগ থেকে সার্কেলে যেই এস্টিমেট গুলো বা ভেরিয়েশন বা সার্ভে রিপোর্ট গুলো আমরা প্রেরণ করি সেই সেগুলোর তালিকা আমরা এখানে সংযোজন করব, যাতে করে আমাদের সকল অফিসের একটা ডেটাবেস থাকে যে আমাদের কোন এস্টিমেট গুলো আমরা ডিভিশন থেকে সার্কেলে পাঠাচ্ছি বা সার্কেলে এটা কি অবস্থায় আছে সেই সংক্রান্ত তথ্য যেন আমরা খুব ইজিলি পাই। এজন্য এই শীটটি আমরা ইউজ করব। এস্টিমেটে ক্লিক করি। দেখুন এখানে লেখা আছে কলাম 2, 3 আর 4 এটা ডিভিশন পূরণ করবে, অর্থাৎ এখানে ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার আমরা দিই 1। এখানে অফিস স্মারক, যে অফিস স্মারকের ডিভিশন থেকে প্রেরণ করা হয়েছে 571, প্রেরণের তারিখ। এখানে ডাবল ক্লিক করলে আমরা ক্যালেন্ডার ওপেন হবে। আমরা যে তারিখে ডিভিশন থেকে প্রেরণ করছি সে তারিখটি এখানে দিয়ে দিব। কাজের নাম লিখবো, কাজের নাম টাইপ করব। তারপর
সিভিল নাকি ইএম এটা আমরা পূরণ করে দিব। ডিভিশন চাইলে এতটুকু পূরণ করে রেখে দিতে পারে, বাকি অংশ সার্কেল পূরণ করবে। আমরা এখানে ইএম সিভিল ক্যাটাগরাইজ করে এটা সার্কেলে গ্রহণের তারিখ এবং পরবর্তী গৃহীত পদক্ষেপ এটা সার্কেল থেকে লেখার চেষ্টা করব। তো আহ, সবচেয়ে ভালো হয় যারা আমাদের অফিসে ইস্যু নাম্বার দিয়ে থাকেন বিভিন্ন এস্টিমেটে, ফরওয়ার্ডিং এ, তাদের যদি এই দায়িত্বটা দেয়া যায়, তারা এই লিঙ্কে ঢুকে যখন কোনো এস্টিমেট আমরা ডিভিশন থেকে সার্কেলে পাঠাচ্ছি এই তথ্যগুলো তারা দিতে পারে, অর্থাৎ যারা ইস্যু নাম্বার দেয় অথবা জেনারেল সেকশনে এই তথ্যটা তারা দিতে পারে। তো এবার পরবর্তী স্টেজে যাই। উপরে দেখেন প্রজেক্ট নামে ট্যাব আছে, প্রজেক্ট ট্যাবে ক্লিক করি। এখানে প্রজেক্ট সংক্রান্ত যে বিষয়াদি সেগুলো আমি ধীরে ধীরে সংযোজন করব। আহ, এই এই মুহূর্তে প্রোগ্রেস রিপোর্ট অংশটি সংযোজন করা আছে, অর্থাৎ প্রতি মাসে আমরা যে প্রজেক্ট প্রোগ্রেস রিপোর্টটি সার্কেলে প্রেরণ করি সেটি আমরা এখন থেকে এই শীটে তৈরি করব। এতে করে যেটি হবে সেটি হচ্ছে যে একটা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করার সময় অ্যাকচুয়ালি একটা অফিসের বেশ কয়েকটি অধস্তন অফিসের সাথে সংযোগ সংযোগ রক্ষা করতে হয়, অর্থাৎ একটা প্রোগ্রেস রিপোর্টে আমার অ্যাকাউন্টস থেকেও তথ্য দিতে হয়, ঠিক তেমনি উপবিভাগগুলো থেকেও তথ্য আমার এক জায়গাতে আনতে হয়। আর সেই প্রোগ্রেস রিপোর্টটি যদি আমাদের রিপ্রেজেন্টেশন এমন হয়, ডিজিটালি যদি সেটা একটা রিপ্রেজেন্টেশন থাকে যাতে আমি খুব সহজে যে কোনো সময় প্রোগ্রেস রিপোর্টটা দেখতে পারবো, নট অনলি ডিভিশন কর্মচারী বা কর্মকর্তা, সার্কেল বা জোনের যে কেউ চাইলে যখন তখন এই প্রোগ্রেস রিপোর্টের তথ্যাদি দেখতে পারে। তো আমরা চলে যাই প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করি, আমরা এই লিঙ্কে ক্লিক করতে পারি অথবা ডান পাশের এই কর্নারে তীর চিহ্নতে ক্লিক করতে পারি। এখানে প্রোগ্রেস রিপোর্টের সকল তথ্যাদি দেয়া আছে। আমি একটা জিনিস এখানে পরিষ্কার করতে চাই, সেটা হলো যে এই যে লাল মার্ক করা অংশগুলো যেগুলো দেখা যাচ্ছে আমাদের প্রোগ্রেস রিপোর্টে দেখা যায় যে যেটা অনেক ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো যে চুক্তি মূল্যের চাইতে, অর্থাৎ এই চুক্তি মূল্যের চাইতে আমার খরচটা বেশি হয়ে যায়। হ্যাঁ, হয়তো এখানে চুক্তি মূল্যটা যেটা দেওয়া আছে এটা ডেফিনেটলি ভুল। তো এটা ঠিক করার দায়িত্ব আসলে আমাদের সবারই। তা না হলে দেখা যায় যে যখন অডিট আসে তারা এই প্রোগ্রেস রিপোর্ট গুলো যখন হাতে নেয় তখন তারা এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন করে থাকে। তো আমরা এই ভৌত অগ্রগতির যে ঘরটা এখানে যখনই আমরা লাল কালি দেখবো এটা বুঝবো যে আমার এখানে হয় চুক্তি মূল্যের চাইতে, অর্থাৎ আমার অর্থনৈতিক যে আর্থিক অগ্রগতি সেটা যখন ভৌত অগ্রগতির চেয়ে বেশি হয়ে যাবে তখন এই লাল কালিটা এখানে চলে আসবে। তো শুরুতেই বলে রাখি, একটা প্রোগ্রেস রিপোর্টে আসলে প্রত্যেকটা ঘর ফিল আপের কোনো প্রয়োজন হয় না। কিছু কিছু ঘর আমার একবার ফিল আপ করলেই চলে, আর কিছু কিছু ঘর আমার প্রতি মাসে মাসে ফিল আপ করতে হয়। যেমন এখানে আহ, কাজের অঙ্গের নাম, ডিপিপি মূল্য, এখানে অনুমোদিত প্রাক্কলিত মূল্য, আবার যে ক্ষেত্রে আমাদের আন্তঃখাত হয়ে যাবে কোনো প্রজেক্টে সেক্ষেত্রে ওই অঙ্গের আন্তঃখাতের মূল্যটা আমরা এখানে দিব। তারপরে চুক্তি মূল্য, প্রযোজ্য ক্ষেত্রে ভেরিয়েশন সহ, অর্থাৎ লেটেস্ট যে চুক্তি মূল্যটা হবে ভেরিয়েশন সহ সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এই ঘরটি হচ্ছে বিগত অর্থ বছরের বরাদ্দ, ব্যয় এবং ভৌত অগ্রগতির ঘর। পরের ঘরটা হচ্ছে এডিপি বরাদ্দের। আর এই ঘরটি হচ্ছে আমাদের চলমান যে অর্থ বছর রয়েছে সে অর্থ বছরের বরাদ্দ, ব্যয় আর ভৌত অগ্রগতির অংশটা, অর্থাৎ আমার পুরা প্রোগ্রেস রিপোর্টে এই অংশটি ফিল আপ করার অংশ এটি। এবং আরেকটি অংশ হচ্ছে এই যে মন্তব্যের ঘরটা। আর প্রকল্পের সার্বিক অবস্থা এই এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ অটোমেটিকলি আমরা যখন চলমান অর্থ বছরের ডাটা এখানে দিয়ে দিব, এটা অটোমেটিক, যেহেতু এটা গুগল শিট, সে অটোমেটিক এটা আপডেট করে দিবে। তো সার্বিকভাবে দেখলে বলা যায় যে এখানে আমার এই যে অর্থ বরাদ্দ এবং ব্যয়ের যে অংশটা, বরাদ্দ এবং ব্যয় এটা এই তথ্যটা দিবে হচ্ছে অ্যাকাউন্টস, অর্থাৎ অ্যাকাউন্টস এই লিঙ্কে ঢুকে অ্যাকাউন্টসে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন উনি এখানে বরাদ্দ এবং ব্যয়ের তথ্যটা দিবেন। আর ভৌত অগ্রগতি এবং মন্তব্য এই ঘরটা অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অথবা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় উনি এই তথ্যগুলো তার সুবিধা মতো ভাবে টাইপ করে এখানে দিতে পারেন। এরকম ভাবে প্রত্যেকটি প্রজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে টেবিল করা আছে। আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব, এতে করে যেটি হবে সেটি হচ্ছে বিভিন্ন মিটিং এর সময় বা যখন কোনো প্রয়োজন হয় তখন কর্মরত অফিসাররা এখানে প্রবেশ করে তারা প্রয়োজনীয় তথ্যাদি প্রজেক্ট সম্বন্ধে একদম
রিয়েল টাইম পেতে পারে। অর্থাৎ কোনো মিটিং এর আগে সাধারণত পিপিসি মিটিংটা ঘন ঘন হয়, আমরা সেখানে স্বাস্থ্য খাতের যে কাজগুলো সেই তথ্যগুলো মিটিং এর আগ দিয়ে যদি আমরা আপডেট করে রাখি, তাহলে সকল অফিসই একটা কনক্রিট তথ্য পায় এবং কোনো অফিসের সাথে তথ্যের সেই ক্ষেত্রে কোনো ডিফারেন্স হয় না। তো এটি আরেকটি মানে অ্যাডভান্টেজ আর কি। তো এইভাবে আমরা প্রোগ্রেস রিপোর্টটা যথাযথভাবে ফিল আপ করার চেষ্টা করব। যে ঘরগুলো ফাঁকা আছে আমরা অফিসের বিভিন্ন স্তরের কর্মচারীদের সমন্বয়ে সেই ঘরগুলো ফিল আপ করবো। আচ্ছা, সাধারণত আমরা জানি আমাদের প্রোগ্রেস রিপোর্টটি হয় হলো 16 কলামের। আমি আরো বাড়তি 2টি কলাম যুক্ত করেছি। এখানে দেখুন যে প্রতিটি কাজের টেন্ডার আইডি, ঠিকাদারি প্রতিষ্ঠান, চুক্তির তারিখ, মেয়াদ, সাইট হস্তান্তরের তারিখ, পিজির তারিখ, এই এরকম জরুরি তথ্যাদি আমরা চাইলে পাশের ঘরগুলোতে ফিল আপ করে রাখতে পারবো। তারপর স্ট্যাটাস নামে আরেকটা কলাম তৈরি করেছি। এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি যে কোনো প্রজেক্টে যখন কোনো সমস্যার উদ্রেক হয়, অর্থাৎ কোনো প্রজেক্টে আমরা কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছি, কোনো একটা প্রজেক্টে হয়তো আমার ড্রয়িং নাই বা সেখানে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়গুলো স্ট্যাটাস যেগুলা একটা প্রজেক্টকে ম্যানেজ করার জন্য জরুরি, সেই তথ্যগুলো আমরা চাইলে স্ট্যাটাস নামে এই কলামে লিখে রাখতে পারি, যাতে এটা আমরা খুব ইজিলি বুঝতে পারি যে ওইখানে কি ধরনের চ্যালেঞ্জ আসতেছে, যেগুলো যে তথ্যগুলো আমরা আসলে প্রোগ্রেস রিপোর্টে দিতে চাই না কিন্তু সবারই জানা জরুরি, সেই তথ্যগুলো আমরা চাইলে 18 নম্বর কলামে সংযুক্ত করতে পারি। তো এই হলো প্রোগ্রেস রিপোর্টের পুরা এটা। আমরা এখন দেখব যে কিভাবে এইটা প্রোগ্রেস রিপোর্টে প্রিন্ট দেওয়া যায়। আমরা শুরুতেই যাই প্রিন্ট অপশনে। আগেই বলেছি যে আমাদের প্রোগ্রেস রিপোর্ট যেটা আমরা সাধারণত অফিসিয়ালি প্রেরণ করি সেটা হয় হচ্ছে 16 কলামের। আমার এখানে 18 কলাম। তো এই আমার এখানে প্রথম 16টি কলামই এই প্রিন্টের জন্য নির্ধারণ করে দেওয়া আছে। তারপরেও আমি সুবিধার্থে দেখাই যে কিভাবে আমরা পেজ ব্রেকটা দিই। শুরুতে এডিট নামে অপশনে আমরা যাব। আগে বলে রাখি এখানে সবকিছু সেট আপ করে দেওয়া আছে। এই সেট আপটি আপনাদের বারবার করার প্রয়োজন নেই। অর্থাৎ দেখুন এখানে নীল রঙের যে বারটি দেখা যাচ্ছে, এইটি একটা পেজকে ডিমার্ক করছে। অর্থাৎ একটা পেজের মধ্যে আমার এই অংশটুকু প্রিন্ট হবে, আর বাকি এই অংশটুকু প্রিন্ট হবে আরেকটা পেজে। অর্থাৎ আমি এই পেজে একটা পেজে কতটুকু তথ্য যাচ্ছে সেটি আমি এখানে ডিমার্ক করে দিতে পারছি। আর এই বারটি উপরে নিচে আমরা সরিয়ে এটা করা যায়। অর্থাৎ পেজের তথ্যের কতটুকু তথ্য আমি শো করব সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। এভাবে প্রত্যেকটা পেজে দেখুন যে যেখানে পেজটা শেষ হয়েছে সেখানে একটি করে বার দেওয়া আছে। যদি কোনো কারণে এই বারগুলো সরে যায়, মাঝে মাঝে সরে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমার এই হরিজন্টাল লাইনগুলো সঠিক জায়গা মতো দিয়ে আমি একটা পেজের মধ্যে কতটুকু তথ্য দিব সেটিকে আমি ডিমার্ক করতে পারি। অর্থাৎ দেখুন এটা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের প্রোগ্রেস রিপোর্টের টেবিল, অনেক বড় টেবিল। এই টেবিলটা এখান থেকে এখানে একটা পেজ, এরপর এখান থেকে এতটুকু একটা পেজ, এইভাবে করে দেওয়া আছে। আর ডান পাশের যে হরিজন্টাল বারটা দেখছেন এটা 16 কলাম পর্যন্তই এনে রাখা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমি 16তে রাখি, অর্থাৎ 16 কলাম পর্যন্ত প্রিন্ট হবে। অর্থাৎ এই অংশটুকু এক পেজে, এই অংশটুকু আরেক পেজে, এই অংশটুকু এক পেজে, এই বাকি অংশটুকু আরেক পেজে, এভাবে প্রিন্ট হবে। তো আমরা কনফার্ম ব্রেকস দিয়ে দিই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এখানে স্কেল যেন 100% থাকে, তাহলে পেজের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটুকু সে নিয়ে প্রিন্ট হবে। কনফার্ম ব্রেকসে যাই। আচ্ছা, আমরা এখন একটু স্ক্রল করে দেখি। দেখুন একটা পেজে যতটুকু তথ্যের দরকার ঠিক ততটুকু তথ্যই এখানে এসেছে। নিচের দিকে গেলে দেখতে পারবো যে ওই 17 এবং 18 নম্বর কলামটি আলাদাভাবে প্রিন্ট হয়েছে, আলাদা আলাদা পেজে চলে গেছে। তো আমরা দেখি এটার থেকে আমরা কিভাবে রক্ষা পাই। নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে প্রিন্টিং অপশন আসবে। এই ডান পাশে আমার প্রিন্টারটি সেট আপ করে দিব। দেখুন দেখুন নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে 21 নাম্বার পেজ পর্যন্তই আমার তথ্য। এর পরের অংশটুকু আমাদের প্রিন্ট না করলেও চলবে। অর্থাৎ আমরা প্রিন্ট দিব 1 থেকে 21 পর্যন্ত। ডান পাশে পেজেস অপশনে গিয়ে কাস্টম 1 থেকে 21, এখানে আমরা মোর সেটিংসে যাব। লেটার আছে এটাকে আমরা লিগ্যাল করে দিব, কারণ আমরা জানি লিগ্যাল পেজে আমরা প্রিন্ট দিই প্রোগ্রেস রিপোর্টটা।
তারপর আমাদের কাজ মোটামুটি শেষ। এরপরে প্রিন্ট প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে আর কি। তো এই ছিল প্রোগ্রেস রিপোর্টের অংশ। আমরা আবার ওয়েবসাইটে ফিরে যাই। দেখুন উপরে প্রজেক্ট নামে ট্যাবে আমরা আছি, এরপর আমরা রিপেয়ারে যাই। রিপেয়ার অংশে আমি অ্যাকচুয়ালি যুক্ত করেছি এপিপি এবং আরএপিপির যে বিষয়টি ওইটি। ভবিষ্যতে রিপেয়ারের এখানে আরো অনেক তথ্যাদি যুক্ত করার ইচ্ছা আছে। তো এপিপি আরএপিপি লিঙ্কে আমরা ক্লিক করি। আমরা 2024-25 অর্থাৎ চলতি অর্থ বছরের যে এপিপি সেটি আমরা দেখতে পাবো সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের। দেখুন এখানে সামারি পেজে দেখা যাচ্ছে যে আমার আবাসিক খাতে ধরা আছে 1,40,00,000, অনাবাসিক খাতে 3,30,00,000। তো আমরা আবাসিক ট্যাবে চলে যাই। আবাসিক ট্যাবে গিয়ে দেখি এপিপি প্যাকেজ নম্বর, প্যাকেজের বিবরণ এবং প্রাক্কলিত মূল্য। এই অংশটুকু আমরা ইতোমধ্যে এপিপি আকারে প্রেরণ করেছি। তো এখানে যে ডাটাটা ইনপুট দিব সেটা হলো যে এই যে কাজগুলো আমাদের টেন্ডার হয়ে যাবে বা আমরা প্রকিউর করে ফেলেছি সেই কাজগুলোর তথ্য আমরা এখানে দিব। অর্থাৎ আমরা ধরে নিই যে প্রথমটার টেন্ডার হয়ে গেছে, তাহলে এটা কপি করে এই পাশে আমরা পেস্ট করে দিব। আর এখানে লিখবো 8 লক্ষ টাকা আমরা এপিপিতে ধরে রেখেছি। কোনো কারণে এটার প্রাক্কলিত মূল্য কম বেশি হতে পারে। ধরে নিই এটা 7.5 হয়েছে। তারপরে ধরে নিই যে আমার এই কাজটি টেন্ডার হয়ে গেছে। কাজে ধরা ছিল আমার 16 লক্ষ টাকা। এখানে 16 লক্ষ টাকা আমার নাও লাগতে পারে, হয়তো এখানে 11 লক্ষ টাকা লেগেছে। এইভাবে যে কাজগুলো টেন্ডার হবে সেগুলো আমরা তথ্যগুলো ডান পাশের এই কলামগুলোতে দিব। নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে যে আরো কিছু ঘর আমার ফাঁকা রাখা আছে। এগুলো হচ্ছে নতুন কাজের জন্য। অর্থাৎ কোনো কাজের এস্টিমেট আমার সার্কেলে প্রেরণ করার প্রয়োজন হলো বা কোনো টেন্ডার করা লাগলো, যেটার সংস্থান আমার এপিপিতে নাই। এটা আমরা চাইলে এই কাজগুলোর নাম নতুন কাজ হিসেবে আমরা এই ডান পাশের কলামে এখানে লিখে রাখতে পারি। ধরে নিতে পারি এটা একটা নতুন কাজ, এটার প্রাক্কলিত মূল্য আমার হচ্ছে 3 লাখ টাকা। এইভাবে আমরা এই আবাসিক অনাবাসিক দুই খাতেরই কাজগুলোর নাম আমরা ইনপুট দিব। তো মজার ব্যাপার হলো আমরা যদি আবার সামারি পেজে যাই, দেখি দেখেন আরইপিপি অংশে অলরেডি দেখাচ্ছে 21,50,000, অর্থাৎ 21,50,000 টাকার কাজ আমরা অলরেডি টেন্ডার করে ফেলেছি। এটা ট্র্যাক করার সুবিধার্থে আমার এই গুগল শিটটি করা। অর্থাৎ দেখা যায় যে অর্থ বছর শেষে আমাদের যে ইটা থাকে তার হয়তো অনেক বেশি খরচ হয়ে যায় যদি আমরা এটা মাঝে মাঝে মনিটর না করি, যাতে এটা আমাদের সব সময় মনিটরের মধ্যে থাকে। এজন্য আমরা এপিপি এবং আরএপিপি এই শিটটা ফলো করব। এটা শুধুমাত্র যে ডিভিশনে আমাদের ফলো হবে বিষয়টা তা নয়, আমরা সার্কেল এবং জোন থেকেও এই এপিপির এই টেবিলটি ফলো অনে রাখতে পারবো। তো এই ছিল মোটামুটি আম, আহ, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। যেহেতু গুগল শিটের একটা ফ্রি প্ল্যাটফর্ম, এখানে চাইলে আরো অনেক কিছু অ্যাড করা যায়। প্রেজেন্টেশন, ছবি, প্রজেক্টে বিভিন্ন ছবি আপলোড করার অপশন বা গুরুত্বপূর্ণ ফাইল, এসহ আরো অনেক ধরনের তথ্য আমরা এখানে চাইলে যুক্ত করতে পারি। তো আমি যেহেতু 4টি ডিভিশনের জন্য 4টি আলাদা আলাদা ওয়েবসাইট করেছি, এই 4টি ওয়েবসাইট মেনটেন করার জন্য আমি চাইবো যে 4 ডিভিশন থেকে 4 জনকে মনোনয়ন দেয়া হোক, যাদের খুব আম, মাঝারি মানের ধারণা আছে ইন্টারনেট সম্পর্কে বা কম্পিউটার সম্বন্ধে। গুগল শিট ম্যানেজ করা খুবই সহজ একটা কাজ। এই গুগল ওয়েবসাইট মেনটেন করাটাও খুবই সহজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।